এক বনে মিনু টুনটুনি আর তার ছেলে টোনা ও টোনা তার মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। টিংটিং জন্মানোর পরপরই টুনি মারা যায়। টুনি মারা যাওয়ার কারণে টোনা আর মিনু সবসময় টিংটিংকে দোষারোপ করত। একদিন, বাবা, ও বাবা, দেখো না, আমার পুতুলের একটা হাত ভেঙে গেছে। তুমি একটা নতুন পুতুল এনে দেবে বাবা। পুতুলটা কত পুরনো হয়ে গেছে। এই পুতুল ছাড়া যে আমার খেলার জন্য আর কোনো পুতুল নেই বাবা। কথা বলছো না কেন বাবা? বলো না, ও বাবা, আমাকে পুতুল এনে দিবে। টিংটিং এর এসব কথা শুনে টোনা ভীষণ রেগে যায় আর রেগে টিংটিং এর গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তুই দেখছিস না আমি এখানে বসে ল্যাপটপে অফিসের কাজ করছি, তারপরেও কেন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছিস? জন্মের পর তো তোর মাটাকে খেয়েছিস, এখন জ্বালিয়ে জ্বালিয়ে আমাকেও খেতে চাইছিস নাকি? হ্যাঁ, তোর মাটা তো মরে গেছে, তার সাথে তুইও মরতে পারিসনি। টুনির যত যন্ত্রণা সব আমার জন্য রেখে গেছে। এ কথা বলে টোনা ল্যাপটপ নিয়ে অন্য ঘরে চলে যায় আর টিংটিং টোনার এমন খারাপ আচরণে কাঁদতে কাঁদতে বলে, বাবা কেন আমার সাথে সবসময় এমন খারাপ আচরণ করে? মা মারা গিয়েছে, সেটা কি আমার দোষ? কেন সবাই আমাকে কটু কথা বলে? আমি তো কোনোদিন আমার মায়ের চেহারাটাও দেখিনি, তবে কেন উপরওয়ালা সবাই আমাকে কেন এত কষ্ট দেয়? এভাবেই টিংটিং এর অনাদারে দিন কাটতে থাকে। একদিন টিংটিং তার ঠাকুমা মিনু টুনটুনির কাছে গিয়ে বলে, ঠাকুমা, ও ঠাকুমা, আমাকে একটু খাবার দাও না গো ঠাকুমা। তোমরা তো সবাই খেলে, কই আমাকে তো তোমরা কেউ ডাকলে না। সেই কাল রাত থেকে আমি না খেয়ে আছি। তোমরা কি আমার আপনজন নাও? বলো তো আমাকে। বাবাও আমায় খোঁজ নেয় না, তুমিও আমাকে দেখতে পারো না। এই যে ঠাকুমা, আমি খাবারের প্লেট নিয়ে এসেছি, এখানে আমাকে একটুখানি খাবার দাও না গো ঠাকুমা। তরকারি দিতে হবে না, শুধু দুটো সাদা ভাত দিলেই চলবে। আমি সেই সাদা ভাতই খাপুস খুপুস করে খেয়ে নেবো গো ঠাকুমা। দাও না গো ঠাকুমা, আমাকে একটু খাবার। সারাদিন এত খাই খাই করিস কেন রে টিংটিং? বাড়ির কাজে তো কোনো মন নেই, সারাদিন শুধু খাওয়া আর খেলা। এই শোন, তুই গলায় ভাত আটকে মরিস না কেন? হ্যাঁ, তাহলে তো আমি আমার ছেলেকে আবার বিয়ে দিতে পারি। তোর জন্য কোনো পাত্রী আমার ছেলেকে পছন্দ করতে চায় না। কেন জানিস? কারণ সতীনের মেয়ে আছিস তুই এখন। যা, রান্নাঘরে যে এটো বাসনগুলো আছে সেগুলো নদীর ঘাটে নিয়ে যা, সেগুলো ধুয়ে আন, তবেই ভাত পাবি তুই। টিংটিং দুটো ভাতের আশায় রান্নাঘর থেকে এটো বাসনগুলো নিয়ে নদীর পাড়ে নিয়ে যায় আর বাসন ধোয়ার সময় কাঁদতে কাঁদতে টিংটিং বলে, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? তুমি মারা যাওয়ার সময় আমাকেও কেন নিয়ে গেলে না মা? তুমি তো স্বর্গে আছো, আর দেখো আমি এখানে কেমন নরকের মধ্যে দিন কাটাচ্ছি। এসো না মা, আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও মা। টিংটিং যখন এসব কথা বলে কাঁদছিল তখনই টুনি সেখানে আত্মার রূপে আসে আর টিংটিংকে ডাকতে থাকে, টিংটিং, তুই আমাকে ডাকছিস রে মা? তোরা তো কান্না দেখেছে, আমি আর ঈশ্বরের কাছে থাকতে পারলাম না। এক ছোটে আমি তোর কাছে চলে এলাম রে মা। মারে, কি হয়েছে তোর? কথা বল রে মা। টিংটিং হঠাৎ করে তার মায়ের গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকায় আর তার মাকে দেখে আনন্দে বলে ওঠে, মা, তুমি এসেছো মা। আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে মা? কিন্তু মা, আমি তোমাকে স্পষ্ট কেন দেখতে পাচ্ছি না মা? তোমার চারপাশে এত ধোঁয়া কেন? আমার কাছে একটু আসো না মা, আমাকে একটু জড়িয়ে ধরো। আর মা, তোমার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? আর তোমার আওয়াজ কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। তুমি এসো না মা আমার কাছে। মারে,
এখন আমার আওয়াজ তো এমনই হবে রে মা, কারণ আমি যে মারা গেছি রে মা। আর আমিও যে তোকে স্পষ্ট করে দেখতে পারবো না, কারণ আমি মারা গিয়েছি। কিন্তু মা, তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে আমি তোর সাথেই থাকবো, তোর আত্মা মা হয়ে। আমাদের বাড়িতে যে ডালিম গাছটা আছে না, আজ থেকে আমি সেখানেই থাকবো। তোর যখনই কষ্ট হবে তুই এক ছুটে আমার কাছে চলে আসিস মা। আত্মা টুনির এসব কথা শুনে টিং টিং তো ভীষণ খুশি হয় আর সবগুলো বাসন পরিষ্কার করে বাড়িতে নিয়ে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে অন্ধকার রাত নেমে আসে। আর টিং টিং ঘরের জানালা খুলে ডালিম গাছের দিকে তাকিয়ে তার মাকে দেখতে থাকে। এদিকে মিনুটুনটুনি টিং টিংকে ডালিম গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হ্যাঁ রে টিং টিং, তুই জানালা দিয়ে ওই ডালিম গাছের দিকে তখন থেকে কি দেখছিস এমন করে? ভূত দেখছিস নাকি আবার? কি ঠাকুমা, তুমি তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? আমি যে আমার মায়ের আত্মাকে দেখতে পাচ্ছি গো। ওই যে দেখো দেখো, ওই ডালিম গাছের ডাল থেকে আমার মা কেমন আমার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে। জানো তো ঠাকুমা, আমার মা ফিরে এসেছে। আমি আর মা এখন থেকে একসাথে থাকবো। টিং টিং এর এমন অদ্ভুত কথা শুনে মিনুটুনটুনি ডালিম গাছের দিকে তাকায় আর কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, এই মেয়ে তো দেখছি পাগল হয়ে গেছে গো। দুদিন তোকে খেতে না দিলে তুই এমনিতেই সোজা হয়ে যাবি, বুঝেছিস? সব পাগলামো বের হয়ে যাবে তোর। যখন খিদের জ্বালায় ছটফট করবি তখন দেখবো ওই ডালিম গাছ থেকে তোর কোন মা এসে বাঁচায়। এভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন সকালবেলা টিং টিংকে আর কোনো খাবার খেতে দেওয়া হয় না। টিং টিং তখন ওই ডালিম গাছের কাছে চলে যায় আর ডালিম গাছে থাকা টুনির আত্মা টিং টিংকে দেখে বলে, আয় রে মা আয়। আহারে, তোকে ওরা না খাইয়ে রেখেছে বুঝি? তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুই খিদের জ্বালায় কেমন ছটফট করছিস। আয়, আজ তোকে আমি মজার মজার খাবার খাওয়াবো রে মা। টুনির আত্মার এমন কথা শুনে টিং টিং টুনির কাছে যায় আর টুনির আত্মা জাদু করে বিভিন্ন রকমের মজার মজার খাবার এনে দেয় আর টিং টিংকে খাওয়াতে শুরু করে। এভাবে প্রতিদিন টুনির আত্মা টিং টিংকে আদর যত্ন দিয়ে বড় করতে শুরু করে। কিরে টিং টিং, তোকে তো আমরা দুদিন থেকে কিছুই খেতে দেই না, তাহলে তুই কি করে এমন নাদুস নদুস হচ্ছিস? হ্যাঁ, তুই কি অন্যের বাড়িতে চুরি করে খাওয়া শুরু করেছিস নাকি? হ্যাঁ, তোর জন্য কি আমরা মান সম্মান শেষ করব নাকি? হ্যাঁ বল, তোকে কে খাবার দিচ্ছে আর কি খেয়ে তুই বেঁচে আছিস বল? আমি তো তোমাকে আগেই বলেছি ঠাকুমা, ওই ডালিম গাছে আমার মায়ের আত্মা আছে। আমার মায়ের আত্মাই তো আমাকে প্রতিদিন খেতে দেয়। তোমার কি বিশ্বাস হয় না ঠাকুমা? তবে চলো চলো আমার সাথে ওই ডালিম গাছের কাছে চলো। টিং টিং এর কথা শুনে মিনুটুনটুনি টিং টিং এর সাথে ওই ডালিম গাছের কাছে যায় আর টিং টিং বলে, মা মা, তুমি কোথায়? বেরিয়ে এসো মা। জানো তো ঠাকুমা না বিশ্বাসই করে না যে এই ডালিম গাছে তুমি আছো। কই মা, তুমি আসছো না কেন? কই রে টিং টিং, তোর মরা মা কই আসছে? ছোট থেকে তুই মিথ্যা কথা বলতে শুরু করেছিস তাই না? তোর এত বড় সাহস! এরপর মিনুটুনটুনি টিং টিং এর গায়ে লাঠি দিয়ে মারতে শুরু করে আর মারা শেষ করে মিনুটুনটুনি সেখান থেকে চলে যায় আর টিং টিং কাঁদতে কাঁদতে বলে, মা কেন মা, মা তুমি কেন বের হলে না মা? আমাকে যে সবাই এখন মিথ্যেবাদী ভাবলো। টিং টিং এর কথা শুনে টুনি ডালিম গাছ থেকে বেরিয়ে বলে, আসবো রে মা, বেরিয়ে আসবো। যেদিন বেরিয়ে আসবো সেদিন একেবারে তোর উপর অত্যাচারের প্রতিশোধ নিয়েই ছাড়বো। যা মা, তুই এখন বাড়ি যা। টুনি মায়ের কথা শুনে টিং টিং বাড়িতে আসে
আর যেই না বাড়িতে আসে, মিনু টুনটুনি আবার টিংটিংকে দেখে বলে, এতক্ষণ পর তোর আসার সময় হলো, ঘরের কাজগুলো কে করবে শুনি? আজ তো তোকে আমি মেরেই ফেলবো, তুই মরলে এ বাড়ি থেকে একটা আপদ বিদেয় হবে। এ কথা বলে মিনু টুনটুনি টিংটিং এর গলা চেপে ধরে। আর ঠিক তখনই সেখানে টুনির আত্মা ভয়ঙ্কর রূপে আসে। ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। অনেক অত্যাচার করেছিস আমার মেয়ের উপর, কিন্তু আর নয়, আজ তোকে আমি মেরেই ফেলবো। টুনির আত্মার এমন ভয়ঙ্কর চেহারা দেখে মিনু টুনটুনি ভীষণ ভয় পেয়ে যায় আর বলে ওঠে, টুনি বৌমা, তুমি? ও মা গো, তুমি মরার পরেও ফিরে এসেছো বৌমা। আমি আর তোমার মেয়েকে অত্যাচার করব না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। টিংটিংকে আমি পরিবার হারা করতে চাই না, তাই তোকে আমি মাফ করে দিলাম। মনে রাখবি, যখনই আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবি, তখনই আমি চলে আসব। ওই ডালিম গাছেই আজ থেকে আমি থাকবো, আর তোদের উপর সব সময় আমি নজর রাখবো। এ কথা বলে টুনির আত্মা ডালিম গাছে ফিরে যায়। এরপর টোনা বাড়িতে ফিরলে মিনু টুনটুনি সব ঘটনা টোনাকে খুলে বলে, আর টোনাও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে মিনু টুনটুনি আর টোনা টিংটিংকে আর কোনোদিনও অত্যাচার করে না, আর সবাই মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। বাড়িতে কাজ করে তার মেয়েকে লেখাপড়ার খরচ চালাতো। টুনির একটা ডানা না থাকার কারণে টুকি তার মাকে দেখতে পেত না। একদিন টুকি তার সহপাঠীদের সাথে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এমন সময় টুনি বলে, টুকি মা, অনেক খেলেছিস, এখন আয় তো মা, ঘরে গিয়ে পড়তে বস। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কি হলো মা, এভাবে খেলাটা বন্ধ করলে কেন? কি মজার খেলা খেলছিলাম, তোমার জন্য আমার সহপাঠীরা চলে গেল। তোমার তো একটা ডানা নেই, তুমি কি বুঝবে খেলার মজা? কোনোদিন মনে হয় খেলোইনি, এই কারণে তোমাকে আমার ভালো লাগে না। একে তো তোমার ডানা না থাকার কারণে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তার উপর তুমি আমার কোনো বন্ধুদের সাথে আমাকে খেলতেও দাও না। তুমি হচ্ছে একটা পচা। না সোনা, এভাবে বলে না, তুই তো অনেকক্ষণ ধরে খেলছিস, তাই বলছিলাম কি এখন একটু গিয়ে পড়তে বস। আর সোনা, আমি তোর পছন্দের আলুর পকোড়া তৈরি করেছি, যা জলদি ফ্রেশ হয়ে আয় তো। টুকি তার মায়ের উপর রাগ করে চলে যায়। টুকির কথায় টুনি কিছুই মনে করে না। টুনি প্রতিদিন 5 টাকা করে টুকির জন্য মাটির ব্যাংকে জমা করে রাখে। টুনি প্রতিদিনের মতো 5 টাকা ওই মাটির ব্যাংকে রাখে। এ দেখে বৃদ্ধ মিনু বলে, আরে মা, তোর মাটির ব্যাংকে কত টাকা জমা হয়েছে? 10,000 হবে কি? না মা, তার চেয়েও বেশি হবে, আমার মনে হয় 20,000 টাকা হবে। তাহলে টুনি মা, তুই ওই টাকা দিয়ে তোর একটা কৃত্রিম ডানা লাগিয়ে নিতে পারবি, তাহলে তো আর তোকে অপমান করতে পারবে না। তুই তখন অনেক ভালোভাবেই কাজ করতে পারবি রে মা। মা, এই টাকা আমি টুকির জন্য জমাচ্ছি, আর আমার কোনো কৃত্রিম ডানার দরকার নেই। আর মা, আমি তো অন্ধ নই যে আমি চলতে পারবো না, একটা জানা নেই তো কি হয়েছে মা? কিন্তু টুকি যে তোকে একদমই দেখতে পায় না, আমি সেই জন্যই বলছি রে মা। মা, ও তো এখন অনেক ছোট, ও বড় হলে ঠিক ভালো হয়ে যাবে মা। আর টুকি ডাক্তার হলে আমার জন্য কৃত্রিম ডানা লাগিয়ে দেবে। আমি টুকির কথায় কিছু মনে করি না মা, ও তো আমার নিজের মেয়ে। তোর এই একটা ডানা নেই তো কি হয়েছে রে মা, কিন্তু তোর এই একটা ডানাতেই যে অনেক স্বপ্ন রয়েছে, উপরওয়ালা যেন তোর সেই স্বপ্ন পূরণ করে রে মা। এভাবেই দিন চলতে থাকে। টুকি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন সকালে মিনু টুকিকে বলে, টুকি দিদি ভাই, এই নে তোর টিফিন, আর তুই এখানে একটু দাঁড়া, তোর মা তোকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কাজে যাবে। মিনুর কথা শুনে টুকি মনে মনে বলে, না না, আমাকে মায়ের আগে স্কুলে যেতে হবে, নয়তো মায়ের সাথে দেখলে আমার বন্ধুরা আমার সাথে কথাই বলবে না, আমি একাই চলে যাব। টুকি আর কোনো কথা না বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই যা, মেয়েটা টিফিন না নিয়েই চলে গেল।
ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, মা আমি কাজে যাচ্ছি। কি টুকি টিফিন নিয়ে যায়নি কেন মা? বলে রেখে গেছে রে মা, এখন তুই টিফিনটা ওকে স্কুলে দিয়ে যাবি, তারপর কাজে যাবি। না না মা, আমি ওর স্কুলে যাব না। ওর স্কুলে গেলে যদি ও আমার উপর রাগ করে, আমাকে দেখলে ওর বন্ধু বান্ধবীরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করবে, আর তাতে ওর মন ভেঙে যাবে। আমি ওর স্কুলে যাব না মা, আমার মেয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না। তুই যদি এসব ভেবে স্কুলে না যাস, তাহলে মেয়েটা সারাদিন না খেয়েই থাকবে। তাই বলছি কি, এসব না ভেবে যা তো। টুনি আর কোনো কথা না ভেবে টিফিন বাটিটা নিয়ে টুকির স্কুলে চলে যায়। টুনি স্কুলে গিয়ে টুকির সব বান্ধবীদের সামনে টুকিকে ডাকে, মা টুকি এদিকে একটু আয় তো মা, আমি তোর জন্য টিফিন নিয়ে এসেছি। তোমাকে আমি কতবার বলেছি যে তোমার এই চেহারাটা আমার বন্ধু বান্ধবকে দেখাবে না। তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, টিফিনটা দাও আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো। এরপর টুনি খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি চলে যাওয়ার পর টুকির কাছে টুকির বন্ধুরা আসে আর বলে, হ্যাঁ রে টুকি, ওই অদ্ভুত রকমের পাখিটা তোর কি হয় রে? ওটা কি তোর মা? আমাদের তো দেখেই ভীষণ ভয় লেগেছিল, আর তুই নির্ভয়ে কি করে তার সাথে কথা বললি রে? আরে আরে, আমার মা হবে কেন? আমার মা তো এই পাখিটার কাছে আমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমি তো চিনি না এই প্রতিবন্ধীকে। টুকি ওর বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে ওর মায়ের উপর ভীষণ রেগে যায়। এরপর টুকি বাড়িতে এসে বলে, আজ তোমার জন্য স্কুলে আমার নাক কাটা গেছে, এখন তো তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। তুমি আমার মা নও। এসব বলে টুকি সেখান থেকে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হ্যাঁ আমি সত্যি ওর স্কুলে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। আমার মেয়েটা অনেক আঘাত পেয়েছে মনে, আমি আর কখনো ওর স্কুলে যাব না। আমার জন্য ওকে অপমানিত হতে আর দেখতে চাই না। এরপর বেশ কিছু সময় পর মিনু টুকিকে বলে, টুকি টুনি তো তোর মা হয় তাই না? আর মায়ের সাথে এমন আচরণ করতে নেই, মা যে উপরওয়ালার আরেক রূপ। দেখো ঠাকুমা, তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। বাবা যে কি দেখে ওই প্রতিবন্ধীকে বিয়ে করেছিল, আমার তো দেখতে মন চায় না। এখন আমাকে একা থাকতে দাও তো। এসব কথা শুনে মিনু সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুকি তার লেখাপড়ার জন্য শহরে চলে যায়। টুকি শহরের কোথায় থাকে সেটা টুনিকে বলে না, কেননা টুনি যদি তার পরিচয় পেয়ে তার কাছে যায়। টুনির একদিন খুব ইচ্ছে হয় টুকিকে দেখার। আমি আজকে টুকিকে দেখতে যাব, আর সেটা যেখানেই হোক না কেন আমি ওর ঠিকানা খুঁজে বের করবই করব। এরপর টুনি শহরে চলে আসে। শহরে খুঁজতে খুঁজতে টুকি যে বাড়িতে ভাড়া থাকে সে বাসার দারোয়ানকে বলে, দারোয়ান কাকা, টুকি নামের কেউ কি এ বাসাতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনি কে? আমি হলাম টুকির মা। আমি আমার মেয়েকে একটু দেখতে চাই দারোয়ান দাদা। আমি ভেতরে যাব না, আমার মেয়েটাকে একটু ডেকে দিন না দারোয়ান দাদা। টুনির কথা শুনে দারোয়ান টুকিকে টুনির কাছে ডেকে আনে। বাহ মা বাহ, আমি যেখানেই যাই সেখানেই তুমি আমার সম্মান নষ্ট করার জন্য আসবেই, তাই না? কেন এসেছো এখানে বলে তো? মারে, আমি যে তোকে এখানে একটা নজর দেখার জন্য এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এতটা অপমানিত হবি। দেখা হয়েছে, এবার চলে যাও। দয়া করে আমাকে আর অপমানিত করো না, আর ভুলেও এখানে আসবে না, এই আমি বলে দিলাম। এসব বলে টুকি রাগ করে সেখান থেকে রুমে চলে যায়। আর টুনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে রওনা দেয়। টুকি ভিতরে যাওয়ার সাথে সাথে শালিক টুকিকে বলে, রে টুকি, সেদিনের ওই পাখিটা তো আজকেও তোর সাথে দেখা করতে এসেছে, আর দারোয়ানকে বলল উনি নাকি তোর মা হয়। আরে আরে, আমার মা হতে যাবে কেন? ওই পাখিটা তো আমার বাড়ির কাজের লোক। মিথ্যে কথা কেন বলছিস রে? উনি তো তোর মা হয়, আর মায়ের পরিচয় দিতে তুই এমন লজ্জা বোধ করিস কেন রে? হ্যাঁ, উনি আমার মা হয়, কিন্তু আমি কি করব তুই বল? ওনার একটা ডানা নেই, আর সেই জন্য সবাই আমাকে অপমান করে। এই জন্য আমি আমার মায়ের পরিচয় কাউকে দেই না। বাহ টুকি বাহ, যে তোকে ছোট থেকে বড় করেছে, যে তোর এত পড়ালেখার খরচ দিচ্ছে, একটা ডানা দিয়ে কষ্ট করে অন্যের বাসায় কাজ করেছে শুধু তোর মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য, আর আজ তুই তার পরিচয় দিতে অপমানিত হচ্ছিস। তোর মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো রে। আজ থেকে তুই আমার বান্ধবী নোস।
তুই ঠিকই বলেছিস শালু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো রে। এরপর টুকি ফাইনাল পরীক্ষা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু টুনির সাথে দেখা না হয়ে মিনুর সাথে টুকির দেখা হয়। দিদিমা, মা কোথায়? মাকে তো দেখছি না, মাকে একটু ডাকো না, আমি মায়ের কাছে ক্ষমা চাইবো। দিদি ভাই, তোর মা যে এই পৃথিবীতে নেই। তোকে দেখে এসে 1 সপ্তাহ পরে তোর মা মারা গেছে। আমি তো তোর ঠিকানা জানি না, সেজন্য আমি তোকে খবর দিতে পারিনি রে। কি বলছো কি তুমি এসব? আমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি শেষ পর্যন্ত মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। ডানা কাটার জন্য কত অপমান করেছি আমি আমার মাকে। তোর মা তোকে ছোটবেলায় বাঁচাতে গিয়ে তোর মায়ের ওই ডানাটা কেটে যায়, তবুও তোর মা তোকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করেছে। কি? আমি তো ভেবেছিলাম মা জন্ম থেকেই ডানা কাটা ছিল। আমি নিজেকে কিভাবে সহ্য করব? আমি যে মায়ের সাথে অনেক অন্যায় করেছি। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। শান্ত হ রে বাছা, শান্ত হ। তোর মা নিঝুমপুর বনে অনেক পাখিরা বসবাস করত। টুনি, কনিকা কাক, জগ্গু কাক, বিউটি পায়রা, সুখী পায়রা, তোতা, ঈগল আরো অনেকে সেখানে বাস করত। তারা ছিল অনেক ভালো, আর তাদের মধ্যে কনিকা কাক ছিল সিঙ্গারাওয়ালি। কনিকা কাক সিঙ্গারা বিক্রি করে তার সংসার চালাতো। কনিকা কাকের একটি ছেলে ছিল, তার নাম ছিল কনক। কনিকা কাক বনের সবার বাড়ির সামনে গিয়ে সিঙ্গারা বিক্রি করত। নিয়ে যাও, নিয়ে যাও, মজার মজার গরম গরম সিঙ্গারা। এই সিঙ্গারা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যাও, নিয়ে যাও। এই সিঙ্গারাওয়ালি, আমাকে একটা সিঙ্গারা দাও তো। আচ্ছা, তোমার এই সিঙ্গারা এত সুস্বাদু হয় কিভাবে বলো তো একটু। কি যে বলো না, এই নাও সিঙ্গারা। এভাবেই কনিকা কাক বনে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করত। এভাবেই দিন চলতে থাকে। কনিকা আবারও সিঙ্গারা নিয়ে বাড়ি থেকে বের হয়। দাদারা, দিদিরা, সিঙ্গারা নাও, সিঙ্গারা। আমার এই সিঙ্গারা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। সিঙ্গারা নেবে গো, সিঙ্গারা। এই যে সিঙ্গারওয়ালি, এদিকে এসো আর আমাকে একটা সিঙ্গারা দাও তো, আমি খেয়ে দেখি। এই বলে বিউটি পায়রা কনিকার কাছ থেকে একটা সিঙ্গারা কিনে নেয় আর বলে, আরে বা, তোমার সিঙ্গারা তো অনেক সুস্বাদু খেতে। না বলে কি, কাল তো আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে। তুমি কালকে আমার বাড়িতে এসে সিঙ্গারা ভেজে দিও তো। আচ্ছা ঠিক আছে, এবার তবে চলে গো দিদি। এভাবেই দিন কাটতে থাকে। কনিকা প্রতিদিন সিঙ্গারা বিক্রি করত, যার কারণে প্রতিদিন সিঙ্গারা খেতে খেতে এখন আর কেউই আগের মতো সিঙ্গারা খেতে চায় না। এই দেখে কনিকা ভীষণ চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, না না, এভাবে যদি সবাই আমার সিঙ্গারা খাওয়া ছেড়ে দেয় তাহলে কিভাবে আমার সংসার চলবে? আমি তো না খেতে পেয়ে মরেই যাব। না, তার হতে দেয়া যাবে না। কিন্তু কি করব আমি? কনিকা তার ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। আর এমন সময়, হ্যাঁ, পেয়েছি উপায়। আমি সিঙ্গারায় নেশার ঔষধ মেশাবো, আর যে একবার আমার সিঙ্গারা খাবে সে সেই নেশায় পড়ে যাবে, আর সবাই শুধু নেশার ঘরে সিঙ্গারাই খেতে চাইবে। আর এই সুযোগে আমি অনেক বড়লোক হতে পারবো। যেমন কথা তেমনি কাজ। পরের দিন কনিকা সিঙ্গারায় নেশার ঔষধ মিশিয়ে সিঙ্গারা বিক্রি করতে বেরিয়ে পড়ে। সিঙ্গারা নেবে গো, সিঙ্গারা, সিঙ্গারা নিয়ে যাও, মজার মজার সিঙ্গারা। প্রতিদিন তোমার সিঙ্গারা খেতে খেতে বিরক্ত লাগছে, আজ আর খাবো না গো। দিদি, আজকে স্পেশাল সিঙ্গারা বানিয়েছি, একটা খেয়ে দেখোই না। আজকের সিঙ্গারাটা অনেক মজার হয়েছে। এই নাও, আজকে আমি তোমার থেকে কোনো টাকা নেব না, ফ্রিতে খাওয়াচ্ছি গো আমি। ফ্রিতে খাওয়ার কথা শুনে শালিকার না করে না, তাই সে কনিকার কাছ থেকে সিঙ্গারা নিয়ে খায় আর বলে, দিদি, তুমি তো সত্যি বলছো, সিঙ্গারা তো আজকে অন্যরকম লাগছে, বেশ সুস্বাদু। এখন থেকে এর থেকেও ভালো করে সিঙ্গারা বানাবো, বুঝেছো? আমি এখন আসি গো দিদি। এ কথা বলে কনিকা চলে যায়। আর চলতে চলতে কনিকার বিউটি পায়রার সাথে দেখা হয়। দিদি, এই নাও সিঙ্গারা, আজকে একেবারে মজার সিঙ্গারা, ফ্রিতে খাওয়াবো। গরম গরম সিঙ্গারা নাও তো। আরে বা, যে টাকা ছাড়া সিঙ্গারা দেয় না সে আবার আজকে ফ্রিতে সিঙ্গারা দিচ্ছে, ব্যাপারটা কি?
আসলে দিদি, আমার ছেলের আজকে জন্মদিন, তাই ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছি। আর কথা না বাড়িয়ে সিঙ্গারাটা খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আসলে কণিকা সবাইকে মিথ্যে কথা বলে নেশার ঔষধ মেশানো সিঙ্গারা সবাইকে খাওয়ায়। সেদিন প্রায় এভাবেই কণিকা বনের প্রায় সবাইকে ফ্রিতে সিঙ্গারা খাওয়ায়। পরের দিন কণিকা আর সিঙ্গারা নিয়ে বনে যায় না, বরং বাড়িতেই বনের পাখিদের আসার জন্য ওদের আগ্রহ নিয়ে সিঙ্গারা সামনে নিয়ে বসে থাকে। এদিকে বনের যেসব পাখিরা কণিকার নেশার ঔষধ মেশানো সিঙ্গারা খেয়েছিল, তারা সবাই কণিকার সিঙ্গারা খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে পড়ে। ওহ বাবা, সিঙ্গারা ছাড়া আজকে কিছুই তো ভালো লাগছে না। এখনো তো ওই সিঙ্গারাওয়ালি এলোই না। না, আর তর্স হইছে না। এখনই আমাকে ওই সিঙ্গারাওয়ালির বাড়িতে যেতে হবে। এই বলে শালিক চলে যায় সিঙ্গারাওয়ালি কণিকার বাড়িতে। সেখানে গিয়ে দেখে বনের সব পাখিরাই কণিকার কাছ থেকে সিঙ্গারা কিনে খাচ্ছে। আমাকে একটা সিঙ্গারা দাও তো। কণিকা শালিককে সিঙ্গারা দেয়। সেদিন কণিকাকে আর কষ্ট করে জঙ্গলে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করতে হয়নি। এতে কণিকা আজ ভীষণ খুশি হয়েছে। বাহ, বুদ্ধিটা তো আমার বেশ কাজে লেগেছে। এখন থেকে আর কষ্ট করে বনে গিয়ে সিঙ্গারা বিক্রি করব না, এখন থেকে বাড়িতে বসেই সিঙ্গারা বিক্রি করব। আজ আগের দিনের তুলনায় অনেক বেশি লাভ হয়েছে। এখন থেকে কণিকা বাড়িতেই একটা সিঙ্গারার দোকান দেয় আর সিঙ্গারা বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কণিকা তার নেশার ঔষধ মেশানো সিঙ্গারা বিক্রি করে অনেক বড়লোক হয়েছে। একদিন টুনি শহর থেকে কিছুদিনের জন্য বনে বেড়াতে আসে আর সে তার মেয়ে টিংটিংকেও সাথে নিয়ে আসে। টুনি বেশ বুদ্ধিমতী আর সচেতন ছিল। মা, ও মা, দেখো একটা সিঙ্গারার দোকান। আমি সিঙ্গারা খাবো মা, নিয়ে দাও না মা। ও মা। না রে মা, ওসব খাবার খাওয়া যাবে না। আর দেখ না, ওখানে কত ভিড়, পরে কিনে দেব। কিন্তু টিংটিং কোনো কথাই শোনে না, যার কারণে টুনি টিংটিংকে একটা সিঙ্গারা কিনে দেয়। সিঙ্গারা খেয়ে টিংটিং এর নেশা বেড়ে যায়। আর পরের দিন, মা, আমাকে কিছু টাকা দাও না, আমি সিঙ্গারা খাবো। দাও না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওই সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে মা, দাও না মা। বলছি আমার কাছে একদম টাকা নেই, আর ওইসব খাওয়া একদম ভালো না কিন্তু। এরপর টুনি রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু টিংটিং এর নেশা কিছুতেই কমছে না। টিংটিং টাকা চুরি করে সিঙ্গারা খেতে যায়। কিছুক্ষণ পর টুনি ঘরে এসে দেখে তার ব্যাগে কোনো টাকা নেই। এ দেখে টুনি বুঝতে পারে যে এটা একমাত্র টিংটিং এর কাজ। আর এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, মেয়েটা তো আমার এরকম ছিল না। আগে আমি যেটা বলতাম ও তো সেটাই করতো, কিন্তু এখন কি হলো? সেদিন সিঙ্গারা খাওয়ার পর থেকে একদম সিঙ্গারা খাওয়ার নেশা ছাড়ছেই না। আবার দেখছি বনের সবাই ওই সিঙ্গারাওয়ালির সিঙ্গারা খায়। না, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। বিষয়টা আমাকে দেখতে হচ্ছে তো। এই বলে টুনি কণিকার ওপর নজর রাখতে শুরু করে। রাতে কণিকা তার বাড়িতে টাকা গুনছিল আর বলছিল, বাবা, বনের পাখিরা কত বোকা। আমি সিঙ্গারায় আমার নেশার ঔষধ মিশিয়ে সবাইকে আমার সিঙ্গারায় আসক্ত করে ফেলেছি। এভাবে তো আমি এখন অনেক বড়লোক হব। আর এসব কিছু শুনে টুনি বলে, ও এই ব্যাপার তাহলে। কিন্তু আমি তো তোর স্বপ্ন কোনোদিনও পূরণ হতে দেব না। লোভী সিঙ্গারাওয়ালি, কালকেই তোর দিন শেষ। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি বনের সব পাখি আর পুলিশ সহ কণিকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আরে তোমরা সবাই এখানে কি করছো? আর আর পুলিশ এখানে কেন? তোমার জন্য কণিকা, তুমি সিঙ্গারায় নেশার ঔষধ মিশিয়ে বিক্রি করো। সব সত্যিটা সবাইকে নিজের মুখে বলো, নইলে পুলিশে ধরিয়ে দেব। কণিকা সবাইকে একসঙ্গে দেখে ভয়ে সত্যিটা খুলে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করেছি, আমি এমন আর কখনো করব না। আর এসব শুনে পুলিশ কণিকাকে ধরে নিয়ে যায়। আর বনের সবাই টুনির বুদ্ধির জন্য অনেক প্রশংসা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।